ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস। আজকেও কিন্তু আমরা একটা খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ঠিক একটু প্রথম থেকে স্টার্ট করো তো, আমি এটা দেখতে পাচ্ছি না স্টুডেন্ট জয়েন করেছে। প্রথম থেকে স্টার্ট করো। আচ্ছা, ওয়েলকাম স্টুডেন্টস। তো চলো, আজকেও কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং একটা বায়োলজি ক্লাস নিয়ে ডিসকাস করব। ফ্রাইডে মানেই হচ্ছে ফ্রাইডে দুপুরবেলায় আমরা প্রত্যেকটা উইকের মতো আজকেও কিন্তু তোমাদের সামনে যে এসএসসির পরীক্ষাগুলো রয়েছে সেই এসএসসির পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে বেশ আরেকটা ইন্টারেস্টিং মক সেশন নিয়ে তোমাদের সাথে কিন্তু আজকে কথা বলবো। তো তোমরা যারা ক্লাসে অ্যাজ ইউজুয়াল জয়েন করো প্রত্যেক দিনের মতো, তারা আজকেও জয়েন করেছো। তো বাকিরাও জয়েন করে যাও ক্লাসে, এবং তোমরা সবাই ক্লাসে জয়েন করে গেলে তবেই কিন্তু আমি মক সেশনটা স্টার্ট করতে পারবো, রাইট? তো সামনে কিন্তু আমাদের প্রচুর এক্সাম রয়েছে। সুজয়, গুড আফটারনুন। আমি ভালো আছি, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? হ্যাঁ, ঠিকই বলেছো, সামনে প্রচুর পরীক্ষা রয়েছে আমাদের, তাই তো? স্টাফ সিলেকশন কমিশনের বেশ কয়েকটা এক্সাম রয়েছে এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রচুর পরীক্ষা রয়েছে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, এবং অলরেডি কিছু এক্সাম চলছে, রাইট? তো আমাদের কিন্তু সময় নষ্ট করার মতো আর একদমই সময় হাতে নেই। তো যেটুকু টাইম আমাদের হাতে রয়েছে আমরা কিন্তু এখন শুধুমাত্র, তানিশা ভেরি গুড আফটারনুন, কেমন আছো, কেমন চলছে সবার প্রিপারেশন বলো একটু কমেন্টে। তো দেখো, আগের ক্লাসে আগের ফ্রাইডেতে আমরা যে মকটা করেছিলাম, মানে যে সেশনটা তোমাদের সাথে করেছিলাম, সেখানে প্রত্যেকে দুর্দান্ত পার্টিসিপেট করেছিল এবং প্রত্যেকে দারুণ আনসার করেছিল। বিশেষ করে সুজয়, তানিশা, এরা তো প্রত্যেক দিনই ক্লাসে থাকে, তো এরা কিন্তু সবাই খুব ভালো আনসার করেছিলে তোমরা। তো বাকি অনেককেই আমি দেখতে পাচ্ছি না যারা ইউজুয়ালি ক্লাসে প্রেজেন্ট থাকো। আমি চাই প্রত্যেকে তোমরা ক্লাসে জয়েন করে যাও। সবাই ক্লাসে জয়েন করলে তবেই কিন্তু আমি ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা, তো দেখো, আজকে আমাদের কাছে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে 15টা। ঠিক অন্যান্য ক্লাসের মতোই আজকেও কিন্তু আমরা সেমভাবেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ঠিক যেভাবে সলভ করি, সলভ করার প্যাটার্নটাও তোমরা জানো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে 4টে করে অপশন থাকে, এবং তার মধ্যে অবশ্যই একটা সঠিক উত্তর তো থাকেই, যেটা তোমরা সবার আগে সিলেক্ট করে বার করো এবং অলমোস্ট সবাই ঠিক আনসার করো, এবং বাকি যে অপশানগুলো থাকে সেই অপশানগুলোকেও কিন্তু আমরা কনসিডার করি, এবং সেগুলো রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন সেটাও কিন্তু ক্লাসে বলা হয়, রাইট? সুমন, ভেরি গুড আফটারনুন। চলো, তো আমি তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম আমি ডিরেক্টলি ক্লাসে যাচ্ছি, এবং তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে পড়বে এবং সেই কোয়েশ্চেনের প্রবাবল আনসার কি মনে হচ্ছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। চলো, দেখো, ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং অপশানগুলো কিন্তু খুব ক্লোজ অপশান দেওয়া আছে, একটু বুঝে তোমরা উত্তরটা করার চেষ্টা করবে। দেখো, কোয়েশ্চেনটা বলেছে দ্য রোল অফ ক্লোরোফিল ইন ফটোসিনথেসিস ইজ। ক্লোরোফিল আমরা প্রত্যেকেই জানি। হোয়াট ইজ ক্লোরোফিল? ক্লোরোফিল মানে হচ্ছে, ক্লোরোফিল ইজ আ photosynthetic pigment, right? ক্লোরোফিল হচ্ছে photosynthetic pigment এবং ক্লোরোফিলের কালার হচ্ছে গ্রিন, রাইট? তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ এটা একটা ইউনিক ফিজিওলজিক্যাল প্রসেস, যেটা কিন্তু আমরা প্লান্ট বডিতে দেখতে পাই, ঠিক? তাহলে এই যে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে ফটো কথাটার মানে হচ্ছে লাইট বা আলো, এবং ফটো শব্দটার অরিজিন হচ্ছে অ্যাকচুয়ালি ফোটন, রাইট? ফোটন। এবং সিনথেসিস কথাটার মানে হচ্ছে কি? মানে হচ্ছে প্রিপারেশন, অর্থাৎ কি না, প্রিপারেশন বা প্রোডাকশন অফ ফুড ইন প্রেজেন্স অফ সানলাইট। আচ্ছা, অনেকের থেকে আমি আনসার পাচ্ছি। আচ্ছা,
সবাই আনসার করছো বি, একদম ঠিক আনসার করেছো প্রত্যেকে। দ্য রোল অফ ক্লোরোফিল ইন ফটোসিনথেসিস ইজ, চারটে অপশন দেখতে পাচ্ছি, টু অ্যাবজর্ব ওয়াটার, জল শোষণ করা। অপশন বি বলছে টু অ্যাবজর্ব সানলাইট, সূর্যালোক শোষণ করা। টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড শোষণ করা, এবং টু পারফর্ম ফোটোফসফোরাইলেশন। এই ফোটোফসফোরাইলেশন কথাটার মানে হচ্ছে addition of phosphate in presence of sunlight, right? দেখো ফোটো শব্দটা আমরা যেখানেই পাবো, ফোটো ওয়ার্ডটার মানে হচ্ছে লাইট, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা আনসারটা উইদাউট এনি হেজিটেশন অপশন বি করব, কারণ ফটোসিনথেসিস প্রসেসে ক্লোরোফিলের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ফাংশন অফ ক্লোরোফিল ইজ টু অ্যাবজর্ব সানলাইট, ঠিক আছে? তাহলে সানলাইট অ্যাবজর্ব করে তবেই কিন্তু কি হয়, অ্যাবজর্পশন অফ সানলাইটের পর হচ্ছে আমরা যে ঘটনাটা ঘটতে দেখি সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল মলিকিউল, রাইট? তাহলে ক্লোরোফিল মলিকিউলটা কিন্তু এক্সাইটেড হয়ে যায় বা অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং এই অ্যাক্টিভেটেড বা এক্সাইটেড ক্লোরোফিল এটাই কিন্তু ফটোসিনথেসিসের ডাউনস্ট্রিমে যত রিয়াকশনস রয়েছে, লাইট রিয়াকশনস রয়েছে, সেই লাইট রিয়াকশনসগুলোকে পারফর্ম করতে হেল্প করে। অলরাইট, তাহলে এখানে অনেকে কিছু এক্সট্রা ইনফরমেশন শেয়ার করেছো, একটু দেখে নিই। তানিশা বলেছো ক্লোরোফিল আ ম্যাগনেসিয়াম মেটাল প্রেজেন্ট, একদম ঠিক আনসার, একদম সঠিক বলেছো। অর্থাৎ আমরা এটা খুব ভালো করেই জানি যে ক্লোরোফিলের মধ্যে একটা মেটাল প্রেজেন্ট থাকে, যে মেটালটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। The central metal element present in chlorophyll molecule is magnesium, এবং এটাও আমরা জানি যে due to the deficiency of magnesium deficiency হলে আমরা প্লান্টের মধ্যে যে ডিজিজটা দেখতে পাই সেই ডিজিজটার নাম হচ্ছে কি না ক্লোরোসিস, অর্থাৎ ডিকালারেশন অফ প্লান্ট লিভস, গাছের পাতা বিবর্ণ হয়ে যাওয়া। ভেরি গুড, তানিশা একটা খুব সুন্দর ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলো। আরেকটা ইনফরমেশনও তানিশা শেয়ার করেছে, ইউনিট অফ ফটোসিনথেসিস হচ্ছে কোয়ান্টাজম, একদম রাইট, এটাও ঠিক। সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টাজম। সুমন বলেছে এডিপি থেকে এটিপি, একদম ঠিক। এডিপি থেকে এটিপি ফর্মেশন যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ফসফোরাইলেশন, কারণ একটা ফসফেট অ্যাড হচ্ছে, রাইট? অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা অতিরিক্ত ফসফেট অ্যাড হয়ে কি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই এটিপি ফর্মেশনটাই যদি লাইটের প্রেজেন্সে হয় তখন আমরা তাকে কি বলবো, ফটোফসফোরাইলেশন, রাইট? আরও বলছো সোর্স অফ অক্সিজেন হচ্ছে ওয়াটার, একদমই ঠিক, সেটা লাইট রিয়াকশন বা ফটোসিনথেসিস যদি আমরা পুরো প্রসেসটাকে দেখি তাহলে দেখব যে ফটোসিনথেসিসের মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ এবং বাই প্রোডাক্ট হচ্ছে কি অক্সিজেন, রাইট? তাহলে এই যে ফটোসিনথেসিসের বাই প্রোডাক্ট অক্সিজেন, এই অক্সিজেনের উৎস কি, অক্সিজেনের উৎস হচ্ছে ওয়াটার। ভেরি গুড। আরেকটা সোর্স অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে, সোর্স অফ কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ। আচ্ছা, এটার মানেটা হচ্ছে কি গ্লুকোজের যে কার্বনটা রয়েছে C6H12O6, সেই কার্বনটার সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড, এটাই প্রবাবলি তানিশা বলতে চেয়েছে, রাইট? তাহলে দেখো একটা কোয়েশ্চেন থেকে আমরা কতগুলো আনসার পেয়ে গেলাম, কতগুলো ইনফরমেশন নতুন জানতে পারলাম, রাইট? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব এবার। পরবর্তী প্রশ্ন একটু ভেবে আনসার করবে সবাই। সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে যে অলমোস্ট অল ভাইরাসেস স্প্রেডিং ইনফেকশন ইন দ্য প্লান্টস হ্যাভ। তাহলে এখানে চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অপশন হচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, অর্থাৎ ডিএনএ নর্মালি ডাবল স্ট্র্যান্ডেড হয়, তো অপশন এতে বলে দিচ্ছে সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ। অপশন বিতে আমরা পাচ্ছি সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ which is the usual form of RNA, একতন্ত্রী আরএনএ আমরা যাকে বলি। অপশন সি বলছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অ্যান্ড আরএনএ, আর অপশন ডি বলছে only double stranded RNA which is not the usual form of RNA
বিকজ উই নো দ্যাট আরএনএ ইজ সিঙ্গল স্ট্র্যান্ডেড, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম বা এক্সেপশন দেখতে পাই, যেখানে আমরা কিন্তু সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ বা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখতে পাই ইন ভাইরাস অনলি। তাহলে হোয়াট উইল বি দ্য রাইট আনসার? অনেকের থেকে আনসার পাচ্ছি, সুমন বলছো টু বি, রাইট, ভেরি গুড, সবাই ঠিক বলেছ, সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ। দেখো একটু ভাইরাস নিয়ে কয়েকটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাইরাসকে আমরা কিন্তু বলি ইন্টারমিডিয়েট অফ লিভিং অ্যান্ড নন লিভিং, রাইট? তার মানে ভাইরাসকে আমরা কমপ্লিটলি লিভিং বা কমপ্লিটলি নন লিভিং কোনোটাই বলতে পারি না, কারণ ভাইরাস যখন নর্মালি কোনো একটা হোস্ট বা কোনো একটা লিভিং বডির মধ্যে প্রেজেন্ট থাকে, তখন ভাইরাসের মধ্যে কিছু লিভিং প্রপার্টি ডেভেলপ করে। আর যখন ভাইরাস ইন্ডিপেন্ডেন্টলি নেচারে এক্সিস্ট করে আউটসাইড দ্য বডি অফ হোস্ট, যখন আমরা ভাইরাসকে পাই, তখন কিন্তু ভাইরাস মোটেই লিভিংয়ের মতো বিহেভ করে না, ভাইরাস কিন্তু একটা নন লিভিং এন্টিটির মতো বিহেভ করে। এক্স্যাক্টলি সুমন বলছে আসেলুলার, একদম ঠিক। মানে ভাইরাসের কিন্তু নর্মাল যে আমরা সেলের কনসেপ্ট পাই, প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল, তার একটা বেসিক স্ট্রাকচার বা বেসিক একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেরকমটা কিন্তু নেই। তো ভাইরাসের স্ট্রাকচারাল পার্ট কিন্তু দুটো, স্ট্রাকচারাল পার্টের মধ্যে রয়েছে একটা প্রোটিন ক্যাপসিড এবং আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, রাইট? নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড, এটা আইদার ডিএনএ অর আরএনএ, রাইট? বাট নট বোথ। এটা মাথায় রাখতে হবে যে কোনো ভাইরাসের ক্ষেত্রে আরএনএ এবং ডিএনএ দুটোই প্রেজেন্ট রয়েছে সাইমালটেনিয়াসলি, এটা হয় না, ঠিক? তাহলে একটা ভাইরাসের যে স্ট্রাকচারাল কম্পোনেন্টস রয়েছে তার মধ্যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রোটিন ক্যাপসিড, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো আমি প্রশ্ন করেছিলাম যে ভাইরাসগুলো প্লান্টকে অ্যাজ আ হোস্ট ট্রিট করে, সেই ভাইরাসগুলোর জেনেটিক মেটেরিয়াল কি? প্রত্যেকে সঠিক আনসার করেছো, সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ। কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে, সিএমভি, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময়তে ডিএনএকে জেনেটিক মেটেরিয়াল হিসেবে দেখতে পাই। আর ম্যাক্সিমাম যে আমরা প্লান্ট ভাইরাসগুলো যেগুলো দেখি তারা আরএনএ ভাইরাস হয়, এবং অ্যানিমাল ভাইরাস যেগুলো হয়, মানে যাদের হোস্ট, যে ভাইরাসগুলো তাদের হোস্ট হিসেবে অ্যানিমালকে ট্রিট করে, সেই ভাইরাসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করি যে জেনেটিক মেটেরিয়াল ইজ ডিএনএ ইনস্টিড অফ আরএনএ। সেক্ষেত্রেও কিন্তু কিছু ব্যতিক্রম অবশ্যই রয়েছে। আচ্ছা, হ্যাঁ, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, ইউনিট অফ ক্যাপসিড, ক্যাপসোমিয়ার, রাইট? তো তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং এই যে সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ আর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, দেখো সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ এবং ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দুটো কিন্তু খুব ভেগ একটা কনসেপ্ট, কারণ নর্মাল লিভিং অর্গানিজমসের মধ্যে আমরা কিন্তু পাই না এরকমটা দেখতে। তবে কিছু ভাইরাস আছে যাদের মধ্যে কিন্তু আমরা সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ এবং ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ দেখতে পাই, এবং এটা শুধুমাত্র কিন্তু ভাইরাসের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, সবাই একটু পড়ে উত্তর করো। জেনেটিক্সের একটা প্রশ্ন, এবং আমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য সামনে যতগুলো পরীক্ষা আমাদের আসতে চলেছে, স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো রয়েছে বা পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাতে কিন্তু জেনেটিক ডিসঅর্ডার এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বিভিন্ন রকমের যে জিনগত বা ক্রোমোজোমগত যে ত্রুটিগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন ডিজিজগুলো যে দেখতে পাই, সেগুলো সম্পর্কে একটুখানি কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে কোয়েশ্চেনটা বলেছে, which one among the following is
নট কারেক্ট অ্যাবাউট ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোমের সাথে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে যে এটা একটা ধরনের ক্রোমোসোমাল নিউমেরিক্যাল ডিসঅর্ডার, সংখ্যাগত ক্রোমোসোমীয় ত্রুটি। 21 নম্বর ক্রোমোসোমে একটা অতিরিক্ত কপি যদি চলে আসে, সেই ঘটনাটা বা সেই স্টেটটাকে আমরা বলি ট্রাইসেমি 21। এবং এই ধরনের নিউমেরিক্যাল ডিসঅর্ডারের কারণে ধরো নর্মাল আমাদের ক্রোমোসোম সংখ্যা রয়েছে কত, 23 জোড়া, 23 পেয়ার্স বা 46। তাহলে এখানে যদি আরেকটা অতিরিক্ত ক্রোমোসোম এসে অ্যাড হয়, তাহলে 46 এর পরিবর্তে এটা কত হয়ে যাবে, 47। অলরাইট, তাহলে 47 যদি হয়ে যায়, দ্যাট ইজ আ কাইন্ড অফ নিউমেরিক্যাল ডিসঅর্ডার। এবং 21 নম্বর ক্রোমোসোমে যদি একটা কপি এসে অ্যাড হয়ে যায়, সেটাকে আমরা পার্টিকুলারলি বলি, সেই প্রবলেমটাকে বলি হচ্ছে কি ডাউন সিনড্রোম। তাহলে প্রশ্নটা করেছে কোনটা সঠিক নয়, অদ্ভুতভাবে আবারও তোমরা সবাই ঠিক উত্তর করেছো, একদম ঠিক। এটা হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ডাউন বেবিদের ক্ষেত্রে বা ডাউন সিনড্রোম অ্যাফেক্টেড যে ইন্ডিভিজুয়ালস রয়েছে, অবশ্যই কিন্তু তারা, এটা অবশ্যই একটা জেনেটিক ডিসঅর্ডার এবং তাদের পার্শিয়ালি ওপেনড মাউথ রয়েছে এবং ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি, ইনকোহেরেন্ট থট প্রসেস এবং মানে এরা খুব অদ্ভুত একটা আচরণ করে। এবং এদের দেখো ছবিতেই দেখে বুঝতে পারছো যে ফেসটা খুব রাউন্ডেড হয়, রাউন্ডেড ফেস, নেক রিজিয়নটা খুব ছোট হয়, মাথাটাও কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়ালদের থেকে অনেকটা কিন্তু ছোট হয়, ঠিক আছে। এবং অ্যাফেক্টেড পারসন হ্যাজ মেন্টাল রিটার্ডেশন, মানে বুদ্ধি সেইভাবে কিন্তু বিকশিত হয় না, ঠিক আছে। পার্শিয়াল বা কমপ্লিট যে মেন্টাল রিটার্ডেশন বা লস অফ ইন্টেলিজেন্স আমরা বলতে পারি, কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না এবং তারা কিন্তু অন্য আর 5টা হেলদি ইন্ডিভিজুয়ালের মতো কিন্তু লাইফ লিড করতে পারে না ডেফিনেটলি এই ধরনের কিছু প্রবলেমের জন্য, রাইট। এবং অ্যাফেক্টেড পারসন হ্যাজ ফারোড টাং উইথ ওপেন মাউথ, দেখেই বুঝতে পারছো যে এদের কিন্তু কনস্ট্যান্টলি একটা স্যালাইভা সিক্রেশন হতে আমরা দেখি, কারণ মুখটা কিন্তু আংশিকভাবে খোলা থাকে। অলরাইট, তাহলে এটা আমি ডাউন সিনড্রোম বললাম। এই ধরনের যতগুলো সিনড্রোম রয়েছে নিউমেরিক্যাল ডিসঅর্ডারের মধ্যে যেগুলো রয়েছে বা ধরো যেগুলো স্ট্রাকচারাল ডিসঅর্ডার, বিভিন্ন সিনড্রোমগুলো, পাটাউ সিনড্রোম, ক্রাইক্যাট বা ক্রাইডুচ্যাট সিনড্রোম, তারপরে হচ্ছে টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, যত সিনড্রোম রয়েছে একটু কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই দেখে যেতে হবে, কারণ দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া, যেটা কিন্তু আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে। চলো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, এটা নার্ভাস সিস্টেমের একটা প্রশ্ন। একটু রেসপন্সটা কিন্তু কম পাচ্ছি, প্রত্যেকে পার্টিসিপেট করো আর সঠিক উত্তর দেবে, এটাই এক্সপেক্ট করব আমি। প্রত্যেক দিনের মতো প্রত্যেকে সঠিক উত্তর দেবে এবং নতুন নতুন ইনফরমেশন আমিও কিন্তু জানতে পারি তোমাদের থেকে, সুতরাং কমেন্টে তোমরা যেগুলো জানো সেগুলো কিন্তু বলবে, তাতে বাকিরাও এনরিচড হয়। আচ্ছা, সবাই বলছো 4এরটা অপশন সি, সুমন বলছো সি, তানিশা সি, রোহন, সুজয়, সবাই বলছো সি। আচ্ছা দেখা যাক সঠিক উত্তর কি হবে, তোমরা যেটা বলছো সেটাই সঠিক কিনা দেখে নিই। Which part of brain controls fine movement, maintain body balance and equilibrium of the body and muscle tone in human being? তাহলে বলছে মস্তিষ্কের কোন অংশটা দেহের যে ব্যালেন্স, বডি ব্যালেন্স সেটাকে মেনটেন করে, দেহের ভারসাম্য রক্ষা করে, মেনটেন্স দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য বডি অ্যান্ড মাসেল টোন ইন হিউম্যান বিং। এই পুরো পার্টটা, এই পুরো সিস্টেমটা আমাদের ব্রেনের একটা অংশ দ্বারা চালিত হয়। সেটা প্রথম অপশন বলছে সেরিব্রাম। সেরিব্রাম দেখতে পাচ্ছ এখানে, ম্যাক্সিমাম এরিয়াটাই হচ্ছে সেরিব্রাম, মেজর পোর্শনটাই হচ্ছে সেরিব্রাম, রাইট। নেক্সট বলছে থ্যালামাস, নেক্সট হচ্ছে থ্যালামাস রিলে স্টেশন, ইনফরমেশনকে ট্রান্সমিট করে। তারপরে হচ্ছে আমরা পাচ্ছি সেরিবেলাম, সেরিবেলাম যেটা একদম বটম পোর্শন,
একটু নিচের দিকে রয়েছে সেরিবেলাম। আর অপশন ডি বলছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের প্রচুর কাজ রয়েছে তোমরা জানো, এবং হাইপোথ্যালামাসকে আমরা কিন্তু একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডও বলি। এই কারণে বলি, দেখো হাইপোথ্যালামাসের নিচেই রয়েছে পিটুইটারি। তো এই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা থার্মোস্ট্যাট অফ আওয়ার বডি। বডি টেম্পারেচার রেগুলেশন করা, সেক্স ড্রাইভকে ইনিশিয়েট করা, বা বিভিন্ন রকমের রিলিজিং বা ইনহিবিটিং হরমোনকে সিক্রেশন করা, এবং ওভারঅল পিটুইটারির যে সিক্রেশন তাকে কন্ট্রোল করা। একদম সুপ্রিম অথরিটি হিসেবে হাইপোথ্যালামাস কিন্তু কাজ করে। ঠিক আছে, তো এখানে তোমরা কি বলছো? অপশন ভার্মিস ইজ রিলেটেড টু সেরিবেলাম, রাইট? কানেক্টরটার নাম হচ্ছে ভার্মিস, ঠিক বলেছো। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হাইপোথ্যালামাস, থার্মোস্ট্যাট অফ দ্য বডি ইজ হাইপোথ্যালামাস, রাইট রাইট। তাহলে এটা আনসারটা কি হবে? এটা আনসার হবে সেরিবেলাম। লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, চলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দ্য ফাংশন অফ পেসমেকার ইজ। তাহলে পেসমেকার এটা দেখেই আমরা বুঝতে পারছি দিস ইজ সামথিং উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার হার্ট, তাই তো? আমাদের হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে পেসমেকার। তোমাদেরকে হিন্ট দিলাম। তাহলে চারটে অপশন দেখো কি বলছে। অপশন এ রেগুলেট দ্য ইউরিন ফর্মেশন, মূত্র উৎপাদনে সাহায্য করে। পরিপাকে সাহায্য করে, রেগুলেট ডাইজেশন। নেক্সট হচ্ছে রেগুলেট হার্টবিট। লাস্ট অপশন কি বলছে? রেগুলেট রেসপিরেশন, শ্বসনে সাহায্য করে। তাহলে কোনটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হয়? পাঁচেরটা সবাই ঠিক বলেছ। অপশন সি রেগুলেট হার্টবিট। তাহলে পেসমেকার অফ হার্ট হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, একদম সঠিক। রাইট অ্যাট্রিয়ামের ঠিক ওপরের দিকে আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ রয়েছে, দুটো অ্যাট্রিয়াম আর দুটো ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়ামের একটু ওপর দিকে আমরা জানি আমাদের পেসমেকার প্রেজেন্ট থাকে। এবং এই এসএ নোড বা পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ডেভেলপ করা, যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা কিন্তু হার্টের কাছে পৌঁছানোর পরে তবেই কিন্তু একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশন, মানে হার্টের যে নর্মাল অ্যাক্টিভিটি বা নর্মাল যে ফাংশন, সেই নর্মাল ফাংশনটাকে বজায় রাখার জন্য, ইরেগুলার হার্টবিট যাতে কোনোভাবেই না হয়, হার্টের নর্মাল অ্যাক্টিভিটিকে মেনটেন করার জন্য কিন্তু যে পার্টিকুলার তোমার বিষয়টা রয়েছে বা যে পার্টিকুলার একটা ইউনিক একটা স্ট্রাকচার আমাদের হার্টে রয়েছে, তার নাম হচ্ছে কি এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। এবং এই এসএ নোডকেই আমরা কি বলছি? আমরা বলছি পেসমেকার অফ হার্ট। রিজার্ভ পেসমেকার যেটা রয়েছে, ঠিক বলেছো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, একদম সঠিক। তাহলে এখানে ইউরিন ফর্মেশনের সাথে হার্টের তো কোনো সম্পর্ক নেই। ব্লাড পিউরিফিকেশন করতে হেল্প করে হচ্ছে আমাদের কিডনির মধ্যে থাকা নেফ্রন, নেফ্রনের কাজই ইউরিন ফর্মেশন করা। ডাইজেশনেও কোনো ভূমিকা নেই হার্টের। এবং রেগুলেট রেসপিরেশন, শ্বসন, শ্বসনের সাথেও কিন্তু পেসমেকারের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। তাহলে দেখে আমরা বুঝতে পারছি অনেকের ক্ষেত্রে কিন্তু যাদের এসএ নোড বিকল হয়ে যায় তাদের কিন্তু আমরা আর্টিফিশিয়ালি একটা ডিভাইস ইউজ করি যাকে পেসমেকার বলা হয়। এবং এই পেসমেকারটা হচ্ছে একটা কম্পিউটারাইজড ডিভাইস দ্যাট রেগুলেটস দ্য টাইমিং অ্যান্ড সিকোয়েন্স অফ ইয়োর হার্টবিট। তাহলে যেটা বললাম একটু আগে, ইরেগুলার হার্টবিটের সমস্যা যাদের থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তাদেরকে ডাক্তাররা ইনস্ট্রাকশন দেন যে আপনারা পেসমেকার অবশ্যই ইউজ করতে পারেন। তো এই পেসমেকার কিন্তু একটা কম্পিউটারাইজড ডিভাইস যেটা ইরেগুলার হার্টবিটটা যাতে না হয়, হার্টবিট যাতে খুব প্রপার এবং একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা নির্দিষ্ট রিদম মেনে হয়, সেই ব্যাপারটাকে মনিটর করে। তাহলে পাঁচেরটা আমরা অপশন সি করলাম রাইট আনসার। আচ্ছা, সিক্সের কোয়েশ্চেনটা বলো কি হতে পারে আনসার? Question number 6. Which of the following vitamin is used
লাইক আ হরমোন। তাহলে নিচের কোন ভিটামিনটা হরমোনের সাথে তুলনা করা যায়, বা নিচের কোন ভিটামিনটাকে আমরা হরমোন প্রিকারসর বলতে পারি? ভিটামিন এ অপশন এ, ভিটামিন বি অপশন বি, ভিটামিন সি অপশন সি, ভিটামিন ডি অপশন ডি। সঠিক উত্তর কি হবে? রাইট আনসার কি হবে? 6 এরটা বলছো ডি, একদমই তাই। দেখো ভিটামিন হচ্ছে, ভিটামিনকে আমরা বলি হচ্ছে খাদ্যপ্রাণ, তাই তো? তাহলে আমাদের আমরা যে ধরনের ফুড খাই তার মধ্যে ভিটামিন থেকে আমরা কিন্তু ডিরেক্ট কোনো শক্তি বা এনার্জি পাই না, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই জন্য এনার্জি ইল্ডিং ফুড হিসেবে আমরা ভিটামিনকে কনসিডার করি না। ভিটামিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ বডি প্রোটেক্টিভ ফুড, যেখান থেকে আমরা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি পাই না, বাট উইদাউট ভিটামিন উই ওন্ট সার্ভাইভ। আমাদের পক্ষে সার্ভাইভ করা কিন্তু সম্ভব নয়, কারণ ভিটামিন, মিনারেলস এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু এলিমেন্ট, যাদের অভাবে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের ডিজিজ হয়। তাহলে দেখো এখানে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, এবং বি কমপ্লেক্স আর ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন। তাহলে ভিটামিন ডি কিন্তু আমাদের স্কিনে ইন দ্য এক্সপোজার অফ সানলাইট সিনথেসিস হয়, তোমরা জানো, এবং এটা কিন্তু অনেকটা হরমোনের মতো বিহেভ করে, রাইট? তাহলে সেই জন্য আমরা ভিটামিন ডি কে বলছি কি, ভিটামিন ডি কে বলছি যে ইট ইজ অলমোস্ট সেম লাইক আ হরমোন, এবং এটা কিন্তু অনেক সময়তে হরমোন প্রিকারসর হিসেবেও কিন্তু কাজ করে ভিটামিন ডি। আর বাকি ভিটামিনগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। ভিটামিন এ কে আমরা বলি হচ্ছে অ্যান্টি জেরোপথ্যালমিক ফ্যাক্টর, কারণ ভিটামিন এর অভাবে জেরোপথ্যালমিয়া হয়। বি কমপ্লেক্সের মধ্যে একাধিক ভিটামিন রয়েছে, বি1, বি3, বি5, বি6, বি7, বি9, বি12, প্রত্যেকটার কেমিক্যাল নেম এবং ডেফিসিয়েন্সি ডিজিজগুলো পড়তে হয়। ভিটামিন সি কে আমরা অ্যান্টি স্করবিওটিক ফ্যাক্টর বলি, বাই কারণ স্কারভি রোগকে প্রতিরোধ করে, এবং ভিটামিন ডি হচ্ছে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর, কারণ শিশুদের ক্ষেত্রে রিকেট এবং বয়স্কদের ক্ষেত্রে যে রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে, তার নাম হচ্ছে কি অস্টিওম্যালেশিয়া, রাইট? তাহলে কোন ভিটামিন মূত্রের মাধ্যমে রেচিত হয়, এটাও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। কারোর যদি জানা থাকে আমাকে অবশ্যই কিন্তু জানাতে পারো। হ্যাঁ, তাহলে ভিটামিন নিয়ে প্রচুর তথ্য রয়েছে। তাহলে এখানে আমাদের আনসারটা আমরা কি করলাম? অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, সেক্সুয়াল রিপ্রোডাকশন কজেস জেনেটিক ভ্যারিয়েশন বিকজ অফ। সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখো রিপ্রোডাকশন 3 রকমের হতে পারে, মূলত আমরা দুটো ভাগেই ভাগ করতে পারি, আসেক্সুয়াল এবং সেক্সুয়াল, এবং প্লান্টের ক্ষেত্রে এক্সক্লুসিভলি আমরা কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখতে পাই। তাহলে আসেক্সুয়াল বলো বা ভেজিটেটিভ বলো বা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলো, যেহেতু এই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের ক্ষেত্রে দুটো প্যারেন্টের ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ বাবা এবং মা দুজনের কন্ট্রিবিউশন রয়েছে। বাবা স্পার্ম ডেভেলপ করছে, মা ওভাম ডেভেলপ করছে, এবং আমরা এটা খুব ভালো করে জানি যে 7-এর তোমরা বলছো ডি, একটু ভেবে বলো। ফার্স্টে বলছে ব্লেন্ডিং অফ জিনস, অপশন বিতে বলছে ক্রোমোসোমাল চেঞ্জেস, অপশন সিতে বলছে শাফলিং অফ জিনস, অপশন ডিতে বলছে অল অফ দ্য অ্যাবভ। তো বিষয়টা হচ্ছে যে যখন আমরা মিওসিস হতে দেখি তখন কিন্তু দেখি যে 4টে যে সেল তৈরি হয়, একটা সেল থেকে 4টে অফস্প্রিং বা 4টে নতুন করে যে সেল তৈরি হয়, এবং সেখানে কিন্তু যে ক্রোমোসোম নাম্বারগুলো থাকে সেগুলো কিন্তু মেইন ক্রোমোসোম নাম্বারের হাফ হয়ে যায়, রাইট? তো ব্যাপারটা কি হয় দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল যে গ্যামেটটা রয়েছে, ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম, রাইট? টোটাল ক্রোমোসোম সংখ্যা 23। আচ্ছা, মেল গ্যামেটটা কি?
মেল গ্যামেট ইজ স্পার্ম, সেখানে টোটাল নাম্বার অফ ক্রোমোসোম ইজ 23। তাহলে ওভাম এবং স্পার্মের যখন ফিউশনটা হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, তখন আলটিমেটলি যে আমরা জাইগোটটা পাচ্ছি, জাইগোট হচ্ছে একটা সিঙ্গল সেলড অর্গানিজম, জাইগোট হচ্ছে একটা সিঙ্গল সেলড অর্গানিজম। তাহলে এখানে কি হলো, এখানে ওভাম আর স্পার্ম যেহেতু ফিউশন হয়ে গেল, সেই জন্য জাইগোটটার মধ্যে কি হলো, এই 23 ক্রোমোসোম আর এই 23 ক্রোমোসোম দুটো অ্যাড হয়ে আলটিমেটলি হয়ে গেল 46 বা 23 পেয়ার্স, রাইট। জাইগোট থেকে এমব্রায়ো বা ফিটাস এভাবে যখন হবে, তখন তার মধ্যে কিন্তু বাবা এবং মা দুটোরই কিন্তু যে ক্রোমোসোম, সেই ক্রোমোসোম কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে এটা রাইট অ্যান্সার বা অনেকটা স্পেসিফিক অ্যান্সার হচ্ছে শাফলিং অফ জিনস, যেখানে বাবা মায়ের জিন শাফলিং হয় এবং এমব্রায়োটার মধ্যে বা জাইগোটটার মধ্যে কিছু ইউনিক চেঞ্জেসও আসে। নট নেসেসারিলি যে এগ আর স্পার্ম থেকে এরা জিন পাচ্ছে বা ক্রোমোসোম জাইগোটের মধ্যে আসছে, দ্যাট ডাজন্ট মিন যে জাইগোট ইজ আইডেন্টিক্যালি সিমিলার উইথ দ্য প্যারেন্ট, না। কিছুটা ক্রোমোসোম বা কিছুটা জিন জাইগোটের মধ্যে আসে ফ্রম প্যারেন্ট, প্লাস জাইগোটের মধ্যে কিন্তু কিছু ইউনিক ভ্যারিয়েশনসও কিন্তু ডেভেলপ করে বিকজ অফ জেনেটিক এক্সচেঞ্জ। সেই কারণে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে কিন্তু সব থেকে বেশি আমরা ভ্যারিয়েশন দেখতে পাই। ধরো আসেক্সুয়ালের ক্ষেত্রে আমি বললাম ফিশন, বাডিং, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন বা স্পোর ফর্মেশন, নানা রকম পদ্ধতিতে রিপ্রোডাকশন হয়। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে বাই প্রোডাক্ট, সেখানে যতটা ভ্যারিয়েশন আমরা পাই, মানুষের মধ্যে যতটা ভ্যারিয়েশন পাই, যত রকমের স্পিসিস পাই, সেগুলো কিন্তু আমরা আসেক্সুয়ালের ক্ষেত্রে পাই না। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যত জেনেটিক ভ্যারিয়েশন আসে, সেটা কিন্তু ইজ নট পসিবল ইন কেস অফ আদার টাইপস অফ রিপ্রোডাকশনস। তাহলে এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অপশন সি, যদিও বাকিগুলো কিছুটা ক্লোজ, কিন্তু এখানে আমরা অপশন সিটাকে আনসার করলাম। আটেরটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 8 বলছে ব্রেক বোন ফিভার, হাড় ভাঙা জ্বর কাকে বলা হয়? অপশন এ টাইফয়েড, অপশন বি রাইনাইটিস, অপশন সি পিত জ্বর বা ইয়েলো ফিভার, অপশন ডি ডেঙ্গু। রাইট আনসার, সবাই ঠিক বলেছ। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে বিভিন্ন রকমের সিমটমস দেখতে পাই। অসম্ভব একটা জয়েন্ট পেন হয়, গিঁটে গিঁটে ব্যথা হয়, মাসেল পেন হয়, এবং রাইট, এবং ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গুর জন্য যে প্যাথোজেনটা, যে কজেটিভ অর্গানিজমটা রেসপন্সিবল ফর ডেঙ্গু, দ্যাট ইজ ভাইরাস। ভাইরাস ইজ দ্য পার্টিকুলার কজেটিভ অর্গানিজম দ্যাট ইজ রেসপন্সিবল ফর ডেঙ্গু, এবং ক্যারিয়ার বা ভেক্টর অফ ডেঙ্গু হচ্ছে এডিস মসকিউটো। সবাই ঠিক বলেছ। এবং এখানে আমরা ডেঙ্গুর একাধিক সিমটম পাচ্ছি। সাডেন অনসেট অফ ফিভার, জ্বর, হেডেক, মাউথ অ্যান্ড নোজ ব্লিডিং, মাসেল পেইন, ভমিটিং, র্যাশেস, ডায়রিয়া, এবং আরও অনেক প্রবলেম রয়েছে। ক্রিটিক্যাল ফেজে হাইপোটেনশন, প্লিউরাল ইফিউশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়, এবং রিকভারি পিরিয়ডে কিন্তু কি হয়, স্লো হার্ট রেট, সিজার, আনকনশিয়াসনেস, এই প্রবলেমগুলো আসে। তো ব্রেক বোন ফিভার মানে বোন তো আর ব্রেক হয়ে যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড একটা গা হাত পা ব্যথা বা একটা মাসেল পেইন, জয়েন্টগুলোতে খুব পেইন হয়। তো সেই কারণে এই রোগটাকে আমরা আলাদা করে বলি ব্রেক বোন ফিভার, রাইট। টাইফয়েডের ক্ষেত্রে তানিশা একটা ইনফরমেশন শেয়ার করলো। টাইফয়েড ডিটেকশনের ক্ষেত্রে যে টেস্ট আমরা করি, সেই টেস্টের নাম হচ্ছে ভাইডাল টেস্ট। এবং মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা কিন্তু টিবির প্যাথোজেনটার নাম, টিউবারকিউলোসিসের ব্যাকটেরিয়াটার নাম, এবং যার যে ডায়াগনস্টিক টেস্ট যেটা পারফর্ম করা হয় টিবি ডিটেকশনের ক্ষেত্রে, তার নাম হচ্ছে বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট-গুইরিন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। An important product of Krebs cycle is Krebs cycle বা সাইট্রিক অ্যাসিড সাইকেল
বা টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো আমাদের যে সেলুলার রেসপিরেশন হয় আমরা জানি সেলুলার রেসপিরেশনকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, এরোবিক রেসপিরেশন আর একটা অ্যানারোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশনের তিনটে পার্ট রয়েছে, কি কি? গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল এবং আরেকটা কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, রাইট? এবং অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ইথানল ফার্মেন্টেশন। তাহলে এখানে বলেছে টিসিএ চক্র বা ক্রেবস চক্রে উৎপন্ন যে যৌগটা, কম্পাউন্ডটা, তার নাম কি? তার নাম হচ্ছে, সবাই ঠিক বলেছো, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। চলো, আচ্ছা এবার তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে টিসিএ সাইকেল কোথায় হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, আফটার ডায়াগনোসিস অফ আ ডিজিজ ইন আ পারসন, the doctor advises the patient iron and folic acid tablets the person is suffering of. তাহলে কোনো একজন ব্যক্তি, তিনি কোনো একটা পার্টিকুলার ডিজিজ তার মধ্যে ডায়াগনোসিস করে পাওয়া গেছে, ডক্টর তাকে অ্যাডভাইস করলেন যে আপনি নাও অনওয়ার্ডস আয়রন এবং ফোলিক অ্যাসিড ট্যাবলেট চালু করে দিন। তাহলে তিনি প্রবাবলি কোন রোগের ভিকটিম বলে তোমাদের মনে হচ্ছে? অপশন এ হচ্ছে অস্টিওপোরোসিস, অপশন বি ইজ অ্যানিমিয়া, অপশন সি গয়টার, অপশন ডি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। ভীষণ ইজি, দিস ইজ অ্যানিমিয়া, তাই তো? অ্যানিমিয়া নানা রকমের হতে পারে, সিকল সেল অ্যানিমিয়া, তারপরে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তাই তো? রাইট। তাহলে আরবিসির মধ্যে যে হেমোগ্লোবিন থাকে সেই হেমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং অনেক সময় বিশেষ করে আমরা কিন্তু সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আরবিসিগুলো অনেকটা সিকল বা কাস্তের মতো হয়ে যায়। সেই কারণে আরবিসির মধ্যে থাকা যে হেমোগ্লোবিন রয়েছে সেই হেমোগ্লোবিনের কিন্তু অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ক্যারিং ক্যাপাসিটি থাকে না, তাই তো? একদম ঠিক, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি12, পার্নিশিয়াস অ্যানিমিয়া। তো গয়টার তো আয়োডিন ডেফিসিয়েন্সি হলে হয়, তোমরা এটা প্রত্যেকে জানো, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, অস্টিওপোরোসিস, বোনসগুলো অনেক বেশি পোরাস হয়ে যায় এবং পোরাস হয়ে যাওয়ার আলটিমেট কনসিকুয়েন্স হচ্ছে অনেক বেশি ফ্রেজাইল বা ভঙ্গুর হয়ে যায়, ঠিক আছে? আর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, এটা প্রোটিন এবং ক্যালোরি বা কার্বোহাইড্রেট দুটোর যদি এক্সট্রিম ডেফিসিয়েন্সি হয় তাহলে শিশুদের মধ্যে কোয়াশিওরকর বা ম্যারাসমাস এই ধরনের কিছু রোগ আমরা হতে দেখি, যেগুলোকে বলা হয় প্রোটিন ক্যালোরি বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ইজ স্টোরড ইন which of the following cell organelle? কোন কোষ অঙ্গাণুর মধ্যে আমরা ডিএনএ দেখতে পাই? অপশন এ বলছে সেল ওয়াল, অপশন বি কোষ পর্দা বা সেল মেমব্রেন, অপশন সি নিউক্লিয়াস, অপশন ডি সেন্ট্রোজোম। হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? কি হবে বলো? দেখো, নিউক্লিয়াস হচ্ছে একটা সেলের সব থেকে ইম্পর্টেন্ট সেল অর্গানেল, তোমরা অলরেডি সবাই ঠিক আনসার করতেও শুরু করেছো। নিউক্লিয়াসকে আমরা বলি ব্রেন অফ সেল, তাই তো? ব্রেন অফ সেল বা বলা হয় কন্ট্রোলিং টাওয়ার অফ সেল। কন্ট্রোলিং টাওয়ার অফ সেল তার মানে সেলের মধ্যে যাবতীয় যা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস রয়েছে অল আর পারফর্মড বাই নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবার রয়েছে বা যে নিউক্লিয়ার রেটিকিউলামস রয়েছে সেগুলো কোষ বিভাজন বা সেল ডিভিশন করার সময়তে ক্রোমোসোমের আকৃতি ধারণ করে।
ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ, ক্রোমোজোমের যে সেগমেন্টগুলো রয়েছে তাকে আমরা ডিএনএ বলি, এবং ডিএনএর যে ফাংশনাল ইউনিট তাকে আমরা বলি জিন, তাই তো? জিনকে বলা হয় ভেহিকল অফ হেরিডিটি বা ইউনিট অফ জেনেটিক ইনহেরিটেন্স, বংশগতির ধারক এবং বাহক, তাই তো? একদম ঠিক। তাহলে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ইনহেরিট করে জিন, রাইট? হ্যাঁ ঠিক বলেছো। ডিএনএ স্ট্রাকচার ওয়াটসন ক্রিক, ডিএনএ সিকোয়েন্সিং ফ্রেডরিক স্যাঙ্গার, রাইট। সেল ওয়াল তো নর্মালি অ্যানিমাল সেলে থাকে না, প্লান্ট সেল বা ব্যাকটেরিয়াল সেল বা ফাঙ্গাল সেলে থাকে। সেল মেমব্রেন সমস্ত রকম সেলেই আমরা পাই, এবং সেন্ট্রোজোম ভীষণ ইউনিক। সেন্ট্রোজোম ইজ অনলি ফাউন্ড ইন অ্যানিমাল সেল। এই সেন্ট্রোজোমের ফাংশন হচ্ছে সেল ডিভিশনে হেল্প করা। সেন্ট্রোজোম ইজ অনলি ফাউন্ড ইন অ্যানিমাল সেল, দ্য ফাংশন অফ সেন্ট্রোজোম ইজ হেল্প ইন সেল ডিভিশন, সেল ডিভিশন বা কোষ বিভাজনে হেল্প করা, এটি সেন্ট্রোজোমের কাজ। Question number 12. The ultimate cause of water movement in a plant stem against gravity is? Gravityর against এ plant কি করছে? Water molecule এবং water soluble যে minerals তাকে pull করছে against gravity। তাহলে কেন? The ultimate cause, কারণটা কি? Osmosis, transpiration, photosynthesis, diffusion। কোনটা রাইট অ্যান্সার হবে? আচ্ছা সবাই বলছো বি, একদম ঠিক, একদম ঠিক। ট্রান্সপিরেশনের ক্ষেত্রে প্লান্ট কি করে? প্লান্ট কিন্তু নর্মালি ফটোসিনথেসিসকে পারফর্ম করার জন্য ওয়াটার মলিকিউলগুলোকে নিচ থেকে ওপরের দিকে পুল করে তোলে, রাইট? এবং ওয়াটার মলিকিউলগুলোর মধ্যেও কিন্তু একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, এবং যখন ওয়াটার মলিকিউলগুলো লিফে গিয়ে পৌঁছয়, পাতায় গিয়ে পৌঁছয় ফটোসিনথেসিস পারফর্ম করার জন্য, সেই সময় যে এক্সেস ভলিউম অফ ওয়াটার, অতিরিক্ত পরিমাণ জল, সেই এক্সেস ভলিউম অফ ওয়াটারকে প্লান্ট রিলিজ করে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, রাইট, থ্রু স্টোমেটা। আর এই যে অতিরিক্ত পরিমাণ জলকে দেহের বাইরে বার করে দেওয়া, দিস ইজ কল্ড ট্রান্সপিরেশন। তো এটা করতে ট্রান্সপিরেশনে বিশেষ করে মনে রাখবে দুটো পুলিং ফোর্স কাজ করে, একটার নাম হচ্ছে রুট প্রেশার, মূলজ চাপ, আরেকটার নাম হচ্ছে ট্রান্সপিরেশনাল পুল বা বাষ্পমোচন টান। মাটিতে ময়েশ্চার লেভেল যত বাড়বে, রুট প্রেশার বা ট্রান্সপিরেশনাল পুল যত বাড়বে, রেট অফ ট্রান্সপিরেশনও তত বাড়বে, রাইট? তাহলে এটা আনসার হচ্ছে ট্রান্সপিরেশন। Question 13. Which one among the following non-toxic gases, বা এটা যদি আমি স্পেসিফিক্যালি বলি গ্যাসিয়াস হরমোন, কোন গ্যাসিয়াস হরমোনটা আলটিমেটলি রেসপন্সিবল ফর রাইপেনিং অফ ফ্রুট? ইথিলিন, ইথেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড। রাইট আনসার কি হবে? থার্টিন বলছো সবাই অপশনে, রাইট। তাহলে প্লান্ট হরমোন বা ফাইটো হরমোনস যেগুলো রয়েছে, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, তার মধ্যে ইথিলিন ইজ ইউনিক। ওয়াই? কারণ ইথিলিন হচ্ছে গ্যাসিয়াস হরমোন যে হেল্প করে ফর দ্য রাইপেনিং অফ ফ্রুট, রাইট? তাহলে আনসার কি হবে? ইথিলিন। হ্যাঁ, বাকি অনেকেই বলছো ফ্লাওয়ার ব্লুমিংয়ে হেল্প করে ফ্লোরিজেন, রাইট? এবং কম টেম্পারেচারে, লো টেম্পারেচারে ফ্লাওয়ারিং করার প্রসেসটার নাম কিন্তু ভার্নালাইজেশন। যে হরমোনটা এতে হেল্প করে তার নাম কি? ভার্নালিন, তাই তো? ঠিক। ফ্লোরিজেন কিন্তু একটা পস্টুলেটেড হরমোন, এটা কিন্তু ন্যাচারাল হরমোন নয়। নেক্সট হচ্ছে which of the following is not a micronutrient for plant?
তাহলে প্লান্ট গ্রোথের জন্য, প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা প্লান্টের অন্যান্য যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু কিন্তু ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্ট এসেনশিয়াল। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে যাদের ডমিনেন্স বেশি, যেগুলো প্লান্ট বেশি ডিমান্ড করে। মাইক্রো বা ট্রেস এলিমেন্ট মানে প্লান্ট গ্রোথের জন্য যেগুলো প্রয়োজন কিন্তু কম মাত্রায় প্রয়োজন। রাইট, সবাই ঠিক আনসার করেছো। কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? দ্যাট ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এক্সাম্পল ইজ ম্যাগনেশিয়াম। বাকি আয়রন, মলিবডেনাম বা ম্যাঙ্গানিজ সবটাই কিন্তু মাইক্রো বা ট্রেস এলিমেন্টের পার্ট এবং ম্যাগনেশিয়াম ইজ আ মেজর এলিমেন্ট। ক্লিয়ার? একটু আগে আমরা পড়লাম যে ক্লোরোফিলের সেন্ট্রাল মেটাল এবং ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হলে কিন্তু ক্লোরোসিস হয়। তাহলে আয়রন বা মলিবডেনাম বা ম্যাঙ্গানিজ, যত কপার, বোরন, অনেক কিছুই রয়েছে, প্রত্যেকটা পার্টিকুলার এলিমেন্টের একটা স্পেসিফিক ফাংশন রয়েছে এবং সেগুলো ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমরা প্লান্টের মধ্যে বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার দেখতে পাই, লাইক ভিটামিন ডেফিসিয়েন্সি ইন হিউম্যান। ওকে, তাহলে 14 আনসার হচ্ছে অপশন বি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। Which of the following is the most important for the growth of children up to the age of 14? 14 বছর বয়স পর্যন্ত যেখানে গ্রোথটা সব থেকে বেশি আমরা দেখতে পাই, সেই 14 ইয়ার্সের টিল দ্য এজ অফ 14 যে উপাদানটা সব থেকে বেশি লাগে, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিল্ক। রাইট আনসার? ঠিক। তাহলে সব থেকে বেশি যে উপাদানটা লাগে গ্রোথের জন্য দ্যাট ইজ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। তো এখানে কার্বোহাইড্রেট অপশানে নেই। প্রোটিনকে আমরা কিন্তু বলি বডি বিল্ডিং ফুড, রাইট? প্রোটিনকে বলা হয় বডি বিল্ডিং ফুড। তাহলে যে পার্টিকুলার এলিমেন্টটা ব্যালেন্স ডায়েটের মধ্যে সব থেকে বেশি দরকার হয় 14 বছরের শিশুদের ক্ষেত্রে, বা যে সময়টাতে গ্রোথটা সব থেকে বেশি হয়, মানে একটা এজ গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম যে টাইম স্প্যানটাতে বাচ্চাদের মধ্যে গ্রোথ আমরা সব থেকে বেশি দেখতে পাই, সেই সময়তে ডায়েট চার্টে যে পার্টিকুলার কম্পোনেন্টটা থাকাটা নেসেসারি, প্রয়োজন, সেটা হচ্ছে কি প্রোটিন। বাকিগুলো কিন্তু হচ্ছে না। তো চলো, আমাদের এই কটাই ছিল আজকের কোয়েশ্চেন। তো আশা করি সবাই ক্লাসটা এনজয় করেছো। তানিশা, সুমন সবাই খুব ভালো আনসার করেছো। পরের দিন আবার কিন্তু আমাদের একই সময় দেখা হচ্ছে এবং সবাই একই রকমভাবে ক্লাসে পার্টিসিপেট করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অন্যান্য ক্লাসগুলোকেও ফলো করো এই চ্যানেলের। আর অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করতে ভুলো